এই ক্ষেত বেদর ছেলে একটা দেখে যেতে পারিস না? ঢাকা ভার্সিটি বিপি আর যুব নেতার মধ্যে অনেক ঝামেলা চলছে। ঝামেলাটা আজকের নয়, বহু আগে থেকেই চলে আসছে। ভিপি লোকেরা পুরো ভার্সিটি কন্ট্রোলে রাখে, যুব নেতা বা কম কিসের। আশেপাশে সব লোকদের এক জায়গায় করে ঝামেলা বাঁধিয়েছে একটাই নেশা, সেটা হলো ক্ষমতা দখলের প্রচেষ্টা। ক্ষমতা মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। কথায় আছে না, জোর যার মূল্য তার, কিন্তু দুনিয়াতে টাকা যার মূল্য তার। মানুষেরা টাকার পেছনেই ছোটে, কিন্তু টাকা টাকা তাহলে কারোর পেছনে ছোটে? টাকা যার পেছনেই ছোটে সেটা হলো আসল ক্ষমতাবান, আর সেই হলো রাজা। ভার্সিটির গেটের সামনে আগের রাতে দুজন দুজন ভিপির দলের লোকদের লাশ ফেলে রেখে গিয়েছে কারা? ভিপির সন্দেহ যুবনেতার লোকেরাই এটা করেছে। তাই নিয়ে ভার্সিটির সামনের রাস্তায় বিশাল ঝামেলা। সেই ঝামেলা পোহাচ্ছে সাধারণ মানুষ। পুলিশও আসছে না এখানে, কারণ যেই আসুক কেউ বাধা না দিলে তাকে মরতেই হবে। পুলিশদেরও তো প্রাণের মায়া আছে নাকি? পুলিশ আসেনি ঝামেলা থামাতে, সাধারণ কোনো লোকও এগিয়ে আসছে না। জ্যাম বেঁধে আছে, সবাই রিক্সাতে বসে আটকা পড়ছে। দূরের একটি রিক্সাতে সদ্য নতুন অ্যাডমিট নেওয়া নতুন শহরে আসা একটি ছেলে বসে বারবার রিক্সা মামার কাছে সময় জানতে চাইছে। রিক্সা মামা বিরক্ত হয়েই বলে ফেলে, হুরমিয়া জানতো অল্প ভাড়া দিয়া নাইমে হেঁটে যান। ছেলেটা ঠিক সেটাই করলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটা শুরু করে। বেশ কিছু সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছালো, কিন্তু এখানে আরো বেশি জ্যাম, ভিড় আর ঝামেলা লেগে আছে। বিচার চাই, বিচার চাই মিছিলে চারপাশ যেন বিদঘুটে মনে হলো ছেলেটার কাছে। ছেলেটা দেখতে বেশ হাবাগোবা, মাথায় কিছুটা বড় চুল। এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয়ে কেউ হেঁটেও যাচ্ছে না, কিন্তু ছেলেটা ঠিক ভিড়ের মাঝখান থেকে হেঁটে চলে যাচ্ছে। একটা ছেলে তাকে টের পেল, চিল্লিয়ে ডাকলো, এই ব্যাগ ঝোলানো বই এদিকে আই। ছেলেটা স্থির হয়ে দাঁড়ালো, কারণ সে বুঝে ফেলেছে ওরা তাকেই ডাকছে। ছেলেটা তবুও ইশারায় বোঝালো নিজেকে ডাকছে কিনা। লোকটা বলল, হ্যাঁ তোকে ডাকছি, এদিকে আই। ছেলেটার সামনে এগিয়ে আসলো। কতগুলো ছেলে হাতে পিস্তল, লোহার রড আর দামি হক স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি ডাক দিয়েছিল তিনি ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তোমার নাম কি গো? জি ভাই, আমার নাম নিলয়। বাহ, নামটা তো মিষ্টি। তা বাবু তুমি কোথায় যাচ্ছ? জি, ভার্সিটিতে। ওই জানিস না, আগে কিছু খেলা হবে না, আজকে আমাদের মিছিল চলবে। আর এখানে থেকে যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই মিছিলে থাকবে, কারণ এখান থেকে যাওয়ার অনুমতি নেই। যে যাবে থেকে গুলি করে মারবো, বুঝেছিস? যা পিছনে যে দাঁড়া। কিন্তু আমার মোটা গোছের জাহিদ নামের একটি ছেলে নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দিল। বাকি ছেলেগুলো সবাই হো হো করে হাসতে থাকে। নিলয়ের গালে আরো একটি চর দিতে যাবে নাহিদ, তার আগেই সোহাগ নামে নেতা টাইপ একটা ছেলে বলল, আহা জাহিদ, এখন কোনো মারামারি নয়। রিফাত ভাইয়ের অনুমতি ছাড়া কেউ লাশ ফেলবে না, এখন বাদ দে। ওই চান্দু যা লোকগুলোর মধ্যে যে দাঁড়া। সোহাগের কথা শুনে নিলয় ভিড়ের মধ্যে এসে দাঁড়ালো। না চাইতেও সবাই রিফাত ভাই নামে জয় মিছিল করছে। চিৎকার করে সবাই রিফাত ভাই করছে। মিছিল শুরু হবে হবে, ঠিক এমন সময় কে যেন গাড়ি নিয়ে আসলো। মাস্তান ছেলেগুলো সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, আর নিলয় ঠিক এটাই সুযোগে সেখান থেকে বেশ জোরে হেঁটে, বলা যায় দৌড়ে ভার্সিটিতে এসে পৌঁছায়। কোনো দিক না তাকিয়ে ও ভয়ে এক প্রকার দৌড়াতে থাকে। কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে জানতে চাইল ওর ক্লাসরুমের নাম্বারটা কততম ফ্লোরে, কিন্তু ছেলেটা বলার আগেই নিলয়ের থেকে চলে যায়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। অনার্সের থার্ড ইয়ারে ক্লাস করবে বলে রুম খুঁজছে সে, কিন্তু নিলয়কে কেউই হেল্প করছে না, কারণ সবাই নিলয়ের ঢিলে ঢালা পোশাকের দিকে তাকিয়ে কোনো কথাই বলছে না। কেমন যেন সবাই নাক ছিটকাচ্ছে। এমনিতেই বাইরে ঝামেলা, তার উপর এমন উদ্ভট দেখতে ছেলেটাকে দেখে সবাই মজা নিচ্ছে, কারণ সবার কাছে নিলয় একজন খ্যাত ছেলে হয়ে গেছে। নিলয় এগিয়ে যায়, কেউ ওর সাথে ঠিক মতো কথা বলছে না। শেষে বিরক্ত হাঁপিয়ে যেয়ে একটি বেঞ্চে বসলো। বসার পরেই শুনতে পেল, ও ভাই, ফুল নিবেন নাকি? নিলয় তাকিয়ে দেখে একটা পিচ্ছি মেয়ে ফুল নিয়ে এসেছে। এমনিতেই নিলয় রুম খুঁজে পাচ্ছে না, তার উপর এই ফুলওয়ারি। ঝাড়ি দিতেই যাবে, তার আগে মেয়েটি বলল, কি নতুন নাকি? ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, কোন তো দেখি। কোন টিপ টিপ টিপ? ডিপার্টমেন্ট।
হ্যাঁ, কোথায় যাবেন? সাইকোলজি ডিপার্টমেন্ট। তা তুই শুনে কি করবি? আমি ফুল তো সব ক্লাসে যেও বাইসে আসি, সবাই আমারই চয়েস করে, তাই আমার কোনো বাধা নেই। হ্যারিডোম তো 4 তলাতে ডান দিকে, দেখুন পাইবেন। ফুলওয়ারির কথা শুনে নিলয় তাড়াতাড়ি সেই দিকে যেতে থাকে। 4 তলায় উঠে ডান পাশের দিকে যেতেই দেখে 28 নম্বর রুম। নিলয় বেশ তাড়াতাড়ি ওর রুমের দিকে এগিয়ে যেতে থাকে, যেন কোনো দিকে ওর নজর নেই। খুব কষ্টে যখন নিজের ক্লাসরুম খুঁজে পেয়েছে, তাই তাড়াতাড়ি রুমে ঢুকতে যাবে, এমন সময় একটা মেয়ের পায়ে সামান্য পাড়া দিয়ে ফেললো। নিলয় কিছু বুঝা ওঠার আগেই শুনতে পেল। এই বেয়াদব খ্যাত একটা ছেলে, চোখে দেখিস না? নিলয় একটু ঘুরে তাকায়। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো অবায়িক সুন্দর, গলার ভয়েসটাও যেন বেশ মুগ্ধকর। নিলয় একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতেই যাবে, তার আগে এই মেয়েটা চিৎকার করে বলল, ছাগলের মধ্যে চেয়েছিস কেন? কখনো কি মেয়ের দিকে তাকাসনি নাকি? তাকাবি কি করে? পোশাক থেকে বোঝা যাচ্ছে মেয়ে কেন, ছেলের দিকেও তোর তাকানোর ক্ষমতা নেই। কোথা থেকে যে আসি এসব, যত সব সকাল সকাল এসব খ্যাতমার্কা ছেলেদের দেখে গাটা জ্বলে গেল। নিলয় কিছুই বলল না। মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে মুচকি এসে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে। নিলয় বুঝে গিয়েছে এখানে কথা না বলাটাই শ্রেয়। কথা বললে না জানি আবার কি না কি শুনতে হবে তার। এমনিতেই নিলয় শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। ক্লাসে এসে দাঁড়াতেই সবাই নিলয়ের দিকে হা হা দৃষ্টিতে চেয়ে রইল। নিলয় চুপচাপ মাথা নিচু করে ক্লাসের একদম শেষের 2টা বেঞ্চের আগেরটাতে বসলো। নিলয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটা ঝামেলা থেকে সে কোনো রকমে পালিয়ে এসেছে, সোহাগদের কথা ভাবছে। কিছু সময় পর নিলয় দেখলো সেই মেয়েটা, মানে যে কিছুক্ষণ আগে অপমান করলো, তিনি নিলয়ের 2 বেঞ্চ আগে এসে বসেছে। নিলয় মনে মনে বলল, তার মানে আমরা সেম ক্লাসে? প্রতিদিন কি অপমানিত হতে হবে আমার? যথারীতি ঠিক সময়ে ক্লাস শুরু হলো। নিলয় ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। কয়েক মিনিট পর নিলয় দেখলো ওর সামনের বেঞ্চের একটা ছেলে ওই অপমানিত করা মেয়েটার গায়ে কাগজ ছুঁড়ে মারছে। মেয়েটার সাথে সাথে ঘুরে তাকালো। নিলয় এমন কাণ্ড দেখে মুচকি হাসতে মেয়েটা নিলয়কে অবাক করে দিয়ে উঠে দাঁড়ালো। জোরে জোরে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই ছেলেটা আমার গায়ে কাগজ ছুঁড়ে মেরেছে। কোন ছেলে? ওই যে ওই ছেলেটা, চোখে গোল চশমা পরা, চুলে তেল দাও, দেখতে পুরাই খ্যাত। নিলয় কিছু বোঝার আগেই স্যার এসে দাঁড়ালো ওদের পাশে। পিছনে থাকা ওই ছেলেগুলো বলা শুরু করে। স্যার, আমরা দেখেছি ওই ছেলেটা এমন করেছে। স্যার নিলয়কে দাঁড় করিয়ে অনেক অপমানজনক কথা শুনিয়ে গেল। নিলয়কে কিছু বলার সুযোগ দিল না। সে ধপ করে বেঞ্চে বসে পড়ল। একটা ছেলে নিলয়ের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি মামা, কেমন দিলাম? নিলয় ক্লাস না করেই বের হয়ে চলে আসে। বাইরে এসেও শহীদ মিনারের উপর বসল। অনেক মন খারাপ নিলয়ের। কত কষ্ট করে ভার্সিটিতে এসেছে, একটা মেয়ে কতগুলো কথা শোনালো। স্যারও অনেক বকেছে তাকে, আর বেয়াদব ছেলেগুলো টিটকারি মেরেছে। নিলয় মন খারাপ করে সিঁড়ির উপর এসে বসেছে। তখনই অনুভব করলো পাশে কে যেন এসে বসলো। নিলয় ঘুরে তাকায়, দেখে সেই ফুলওয়ালি বসেছে। নিলয় বলল, কি ব্যাপার ফুল আলী, এই 2টো ফুল এখনো বিক্রি হয়নি? আমার নাম ফুলওয়ালি না, আমার নাম মাহি। ও, বাইরে মারামারি হইতাছে, এমন অবস্থায় বের হইলে কুত্তাগুলো গুলি কইরা মারবো। ওদের মনে দয়া মাইয়া নাই, যারে সামনে পাই তারে মাইরা ফালাই। তুই এত কিছু জানিস কি করে? এতদিন তো এগুলাই দেখি। নিলয় আর মাহি গল্প করছে। হঠাৎ কতগুলো বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ওই ছেলেগুলোর মধ্যে 2জন ছেলে 2টো বাইকে করে আসলো। মাহি বলল, জলদি লুকাই পড়েন, ওরা ভিপি লোক, ওদের কথা না শুনলে মারবে খুব। কেন, ওদেরকে কি সবাই ভয় পায়? হ্যাঁ, অনেক। আমি ভয় পাবো না। চুপ করেন, আহেন আমার লগে। মাহি নিলয়ের হাত ধরে মিনারের পিছনে নিয়ে চলে যায়। গাড়িগুলো মাঠের মধ্যে এসে থামলো। বাইকের উপর দাঁড়িয়ে নোমান নামের একটি ছেলে হ্যান্ড মাইক দিয়ে বলল, ভার্সিটির সব ছাত্র ও ছাত্রীরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 2জন লোকেদের মেরে ফেলা হয়েছে। আমাদের ভিপি একটা মিটিং আয়োজন করেছে। আপনাদের সবাইকে যেতে হবে, কারণ ভার্সিটি আমাদের, আর এখানে সবকিছুই চলবে আমাদের কথা মতো। নোমান কথাগুলো বলে
সেখান থেকে চলে যায়। মাহি নিলয়কে সামনে নিয়ে আসতো। মাহি বলল, যাক, বাইসা গেছি। ওরা আজকে কাউরে কিছু বলে নাই। যাই হোক, এবার আমার বাড়িতে যাউন লাগবো। কষ্ট হইছে দেখছি। কষ্ট হয়েছিল দেখা এখানে রোজ আয়সা বসি। আপনি আমার জায়গাতে এসে বসেছিলেন, এখন বাই। মাহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয় আর দাঁড়ায় না, ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসতো। ভিপির লোকেরা ভার্সিটি গেটের সামনে দাঁড়ানো। যে ঢুকছে তার হাত চেক করে তারপর ভিতরে যেতে দিচ্ছে। নিলয় তার মতো করে হেঁটে ভার্সিটির দরজা ক্রস করবে, তার আগে সোহা ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি সেদিকে তাকালো। এই চান্দু, এদিকে আয়। নিলয় সেখানে যেয়ে দাঁড়ায়। জাহিদ এসে নিলয়ের হাত চেক করতেই বলল, ভাই ও কাল দুপুরের মিটিং এ ছিল না, আমরা যে হাতে দিয়েছিলাম সেটা নেই। নোমান এগিয়ে আসে, নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলে, তুই না এই ভার্সিটিতে পড়িস? জি ভাই। আমাদের ভিপিকে চিনিস? না ভাই, আমি তো নতুন। চুপ শালা ভাই, তোকে এখানে ছেলে বুট জুতা দিয়ে চটকানি দেবো। তুই কেন মিটিংয়ে যাস নাই? বাবা বলেছিল ঠিকমতো পড়াশোনা করতে, তাই এসব এত ভালো লাগে না। শালার বেটা, তোরে এখানে কাপড় খুলে বসিয়ে রাখবো। কি হয়েছে, চিৎকার করছিস কেন? ভাই ও কাল মিটিং এ ছিল না। সোহাগ এসে নিলয়ের চোখ থেকে চশমা খুলে নিল। সোহাগের চোখে নীল রঙের চশমা। নিলয়ের চশমা খুলে নিজের শার্টের হাতা দিয়ে মুছে নিল। তারপর আবার নিলয়ের চোখে পরিয়ে দিয়ে বলল, কালকে মিটিং ছিল, তোদের সবাইকে বলা হয়েছিল যারা গিয়েছিলি তাদেরকে মার্ক করে রাখা ছিল। ওদিকে তাকা, তুই ভার্সিটিতে নতুন, বিপি কেউ চিনিস না, যা আজকে ছেড়ে দিলাম। পড়াশোনা কর, তারপর ভাইয়েদের ডাকে আসিস। নিলয় সোহাগের কথা শুনে দূরে তাকালো। কয়েকজনকে খালি গায়ে মাঠের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নিলয় কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে আসলো নিজের ক্লাসে। ক্লাসে বসে আছে সেই বেঞ্চটাতেও। স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছে। আর সেই গতকালকে মেয়েটি বসেছে আজ ফার্স্ট বেঞ্চে। স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা যারা শিক্ষিত তারা বেশি মূর্খ, কথাটি কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণটা কি? হঠাৎ করে স্যারের মাইন্ড প্রসেসের প্রশ্ন শুনে নিলয় সহ সবাই চুপ হয়ে গেল। নিলয় উত্তর শোনার অপেক্ষা করছে। স্যার সবার দিকে একবার তাকালো, আর নিলয় সবার দিকে তাকাচ্ছে। তখনই স্যার সেই মেয়েটিকে বলল, আচ্ছা নেহা, তুমি তো ফার্স্ট গার্ল, তো এই কথাটার লজিক কি বলো? নিলয় মনে মনে বলল। তাহলে মেয়েটির নাম নেহা? নিলয় উৎসুক দৃষ্টিতে চাইল। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়, স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করা শুরু করলো। তবে স্যার অনেকেরই কাছে কথাটির ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু সবাই কেমন যেন চুপ হয়ে যায়। সবার উপর স্যার বিরক্ত হয়ে যায়। সাধারণ একটা প্রশ্ন কেউ লজিক দিয়ে বোঝাতেই পারছে না। নিলয় ঠিক এটা ভেবে মুচকি হাসতো, তবে এটা স্যারের চোখ এড়ালো না। তাই স্যার সবাইকে চুপ থাকতে বলে নিলয়ের দিকে জোরে বলল, এই ছেলে নাম কি তোমার? হ্যাঁ, চোখে চশমা, উঠে দাঁড়াও। নিলয়। হাসলে কেন? বেয়াদব ছেলে, পড়াশোনা তো করবেই না, ক্লাস বেয়াদবি করবে। বলো তো, আমি মনে করি শিক্ষিত মানুষই মূর্খ হয় বেশি। কথাটি কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণ কি? স্যারের প্রশ্ন শুনে মাথাটা নিচু করলো নিলয়। ব্যাগের দিকে তাকিয়ে থাকে। স্যার আরো রেগে গিয়ে ঝাড়ি দিয়ে আবার বললেন, জানি তো পারবো না, কেন আসো সব ক্লাসে, যত সব বেয়াদব ছেলে। জি স্যার, আমি আপনার মতো মনে করি ব্যক্তিরাই সবচাইতে বেশি মূর্খ, কারণ শিক্ষিত ব্যক্তিরা সাধারণ থাকতে চায় না, তাই চাই অসাধারণ হতে। সবার সামনে নিজেকে একটু বেশি অসাধারণ করতে চায় তারা, আর এই অসাধারণের রাস্তায় বিরিতভাবে দৌড়াতে দৌড়াতে একসময় তারা তাদের অবস্থান, তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তখন তারা শুধু তাদের অর্থটাকে প্রাধান্য দেয়, আর সেক্ষেত্রে সে কম জানে বা জানেই না, সে জ্ঞানী হয়ে থাকে। প্রত্যেকটা মানুষই জ্ঞানী। যারা কম জানে তারা হলো সাধারণ, আর যারা সাধারণ আর সাধারণ সবাই হতে পারে না। এটা একটা আর্ট, তাই তারা তাদের ধর্মীয় আচার বিধি মেনে চলে, সৃষ্টিকর্তার ভয়ের কাজ করে। অপরদিকে যারা বেশি জ্ঞানী তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে।
ফলে তাদের ধর্মকে ভুলে যেতে বসে। এর কারণে তারা অবশ্যই মূর্খ। নিলয় কথাগুলো তাড়াতাড়ি বলে শেষ করলো। কথাগুলো বলার পর সবার দিকে তাকায়ও, দেখে সবাই নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, তুমি তো বেশ সুন্দর করে কথা বললে, যাক ভালো লাগলো। নিলয় কিছু বলল না। এভাবে ক্লাস শেষ হয়। কয়েকটা ক্লাস করে নিলয় বাইরে বের হয়। মাহিকে এক জায়গায় বসে খাবার খেতে দেখল। এখনো আসার পর নিলয়ের সাথে কেবলমাত্র মাহি নামের ফুলওয়ালি মেয়েটা কথা বলেছে। মাহিকে ওর বেশ পছন্দ হয়েছে। নিলয় তাই সেদিকেই যাচ্ছে। মাহির পাশে এসে দাঁড়ালো ও। একটা রুটি আর একটু আলু ভাজি দিয়ে খাবার খাচ্ছে। নিলয় মাহিকে বলল, কিরে, তুই এই সময় এখানে বসে খাচ্ছিস? কি করব, একটু কাজ আসিল। আপনি খাইছেন নাকি? আমার কথা ছাড়, তোর বাড়িতে কে কে থাকে? আমার কেউ থাকে না, এক খালার লগে থাকি। হ্যাঁ, আমার ফুল বিক্রি করতে পাঠায়। কেন? তোর মা বাবা কোথায়? কি জানি, মইরা গেছে হয়তো, জানি না। খালা কয় আমারে নাকি রাস্তার পাশে আমার মা ফেইলা গেছিল। আমার বাবাকে কেউ জানে না। বস্তির লোকের আমারে জারজ মাইয়া বইলাও ডাকে। নিলয় কিছু বলল না। মাহি সেখান থেকে উঠে চলে গেল। মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিলয়। বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে আসতেই সে দেখলো একটা ছেলে ওর দিকে বেশ জোরে দৌড়ে আসছে। ছেলেটার কাঁধে ব্যাগ। নিলয়ের সামনে এসে ছেলেটা বলল, হ্যালো, আমি রকি। তোমার নাম কি? নিলয় কিছু বলল না। রকির দিকে একবার তাকালো। বেশ স্টাইলিশ একটা ছেলে রকি। নিলয়ের সাথে এসে এভাবে কথা বলবে ভাবা যায় না, কারণ নিলয় খ্যাত দেখতে। নিলয় কিছু বলার আগেই রকি বলল, আমি জানি তোমার নাম নিলয়। তুমি তো কোনো দিকে তাকাও না। আমিও তোমার ক্লাসেই পড়ি। বন্ধু হবে? না। না কেন? বন্ধু এত সহজে হওয়া যায় না। চেষ্টা তো করতে পারি। বন্ধুত্ব আর ভালোবাসা দুটোই শুরুর আগে জেনে বুঝে যদি ভালো মনে হয় তখনই করতে হয়। জানি। আর এটাও জানি তোমার ব্যক্তিত্ব বোধ অনেক বেশি। স্যারের কাছে কথা বলার ধরন দেখলেই তা বোঝা যায়। এই জন্যই বন্ধুত্ব করতে এসেছে। আচ্ছা। নিলয় আর কিছু বলল না। সে হনহন করে হেঁটে চলে যায়। রকি কেবল নিলয়ের চলে যাওয়াটা দেখছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটি বসে আছে। বিপির ছেলেরা আসলো ভার্সিটিতে। সব ছেলে মেয়েকে মাঠের মধ্যে ডাকলো। নিলয় সেদিকে খেয়াল করেনি। ও ব্যাগ থেকে সাইকোলজির বই বের করে পড়ার চেষ্টা করছে। সোহাগ একটি মাইক নিয়ে বলল, সামনে আমাদের ডাকসু নির্বাচন, সেখানে আমাদের জেতা চাই। আমাদের দলের সাথে সবাইকে যেন উপস্থিত দেখি। সবার উপর আমাদের লোকেরা নজর রাখবে। সবাই সোহাগের বক্তব্য শুনতে থাকে। হঠাৎ নোমান দেখে নিলয় ছাড়া সব ছেলে মেয়ে তাদের কথা শুনছে ভিড় জমিয়ে। কিন্তু নিলয় চুপচাপ মাঠের একদিকে বসে বই নিয়ে পড়ছে। নোমান, জাহিদ আর ফারাদ আসতো নিলয়ের সামনে। নিলয়ের হাত থেকে বই নিয়ে গম্ভীর হয়ে তাকালো। নিলয় বলল, কি ব্যাপার ভাই, আপনারা আমার বই নিচ্ছেন কেন? তোর নাম না নিলয়? জি, কিন্তু কেন? তুই আমাদের বক্তৃতা শুনেছিস কেন? দেখুন ভাই, আমার এসব রাজনীতি ভালো লাগে না। আমার একা থাকতে পড়তে ভালো লাগে। আমার বই দিন। ওঠ, উঠে দাঁড়া বলছি। চল আমাদের সাথে। আমাদের দলের হয়ে তুই সভা করবি, আয়। না ভাই, আমার বাবা বারণ করছে কখনো এসবে না জড়াতে। আর আপনারা কেন জোর করতেছেন? আপনাদের জোর করার তো কোনো অধিকার নেই। নির্বাচন করবেন ভালো কথা, কিন্তু যার যার স্বাধীনতা রেখে করবেন। নোমান নিলয়ের মুখে কথাগুলো শুনেই একটা চর বসিয়ে দিল গালে। নিলয় মাথা নিচু করে ডান হাত মুষ্টিবদ্ধ করে নিল। বাম হাতটি ব্যাগের উপর রেখে বারবার নাড়তে থাকে। নোমান নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলল, কুত্তার বাচ্চা, বেশি জ্ঞান দেওয়া শিখে গেছিস। তুই জানিস না কার লোক আমরা। ভিপি যদি একবার আসে ভার্সিটিতে, পুরো ভার্সিটি থমকে যাবে, বুঝেছিস? ভাই এত কথা বলার কি দরকার? স্যালারি সবার সামনে নিয়ে র্যাক দিই। এইটা ঠিক বলেছেন ভাই, চলেন হারামিটাকে একটু র্যাগের মজা দেখায়। ফারাদ আর জাহিদ সেখান থেকে চলে গেল। নিলয় ডান হাত দিয়ে নোমানের হাত ধরে কলার থেকে হাত সরাতে সরাতে বলে, আমার জামার কলার আর আমার বাবাকে নিয়ে গালি দেওয়া দুটোই ধ্বংস বয়ে আনে। মানে? না, কিছু না। শালা ভিলেনগিরি দেখাও, তোমার সবকিছু পেছন দিয়ে ভরে দেব।
নোমান কথাটা বলেই সেখান থেকে নিলয়কে টানতে টানতে নিয়ে যায়। সব স্টুডেন্টস নিলয়দের দিকেই তাকিয়ে আছে। মাঠের প্রায় মাঝখানে নিয়ে আসলো নিলয়কে। নিলয়কে দেখে সবাই ভাবছে ছেলেটাকে ওরা ধরে কেন আনলো? ফারাদ আর জাহিদ আসলো সেখানে। সবাই তাকিয়ে দেখে ফারাদের হাতে গোবল গোলা পানি আর জাহিদের হাতে মেয়েদের বুকের কাপড়। নোমান জাহিদকে বলল, তুই শালার গা থেকে শার্ট খোল, তারপর মেয়েদের এটা পরিয়ে দিবি নিলয়ের বুকে। এরপর ফারাদ, তুই ওর মাথায় গোবরের পানি ঢেলে দিবি। শালা আমাকে বলে কিনা যে আমার কলার না ধরতে, ওকে তো আমি গুলি করে মারবো। নোমানের কথা মতো জাহিদ নিলয়ের কাছে আসলো। নিলয়ের পা থেকে শার্ট খুলে দিতে থাকে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দাঁড়ানো। চারপাশে গোল হয়ে ভার্সিটির শত ছেলে মেয়ে তাকিয়ে দেখছে নিলয়দের। গা থেকে শার্ট খুলে দিল জাহিদ, তারপর মেয়েদের বুকের পোশাকটা পরিয়ে দিল নিলয়ের বুকের উপর। নোমান দুটো ইটের টুকরা নিয়ে আসলো, নিলয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। একদম মেয়েদের মতো লাগছে নিলয়কে। নোমান সবাইকে বলল, ছবি তুলে রাখো ওরে, কেউ যেন বাদ না যায় ছবি বা ভিডিও তুলতে। নোমান কথাটা শেষ করে নিলয়ের কাছে আসলো। কানের কাছে মুখ এনে নোমান আবারও বলল, তোকে হিজড়া বানিয়ে দিলাম, বুঝলি? একটা কথা মনে রাখ, কাউরে হুমকি দিয়ে কথা বলতে দুটো জিনিস লাগে। একটা হলো সাহস, মানে বুকের পাটা থাকা লাগে। আর একটা হলো পিছনে লিড দেওয়ার মতো কতগুলো হাত বা ক্ষমতা। হ্যাঁ, তোর তো কোনোটাই নাই, তাই তোকে হিজড়া বানিয়ে দিলাম শালা। নিলয় নোমানের কথা শুনে মুচকি হাসলো। ওর আমার হাসি দেখে নোমান আরো রেগে যায়। ফারাদের দিকে ইশারা করলো মাথায় গোবর সহ পানি ঢালতে। ঠিক তখনই সেখানে দৌড়ে রকি চলে আসলো। সোহাগের কাছে দাঁড়িয়ে বলল, ভাই, ও তো নতুন স্টুডেন্ট, মাত্র 2 দিন হলো এসেছে, আপনাদের নিয়মগুলো জানে না। এবারের মতো মাফ করে দেন তোকে। আমি কথা দিচ্ছি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। কখনো আপনাদের বিরুদ্ধে কথা তো দূর তাকাবেও না। প্লিজ ভাই, আমার বন্ধু হয়, অনেক ভালো। সোহাগ ফারাদকে থামতে বলে। ফারাদ থেমে যায়। নোমানের দিকে তাকিয়ে সোহাগ ভাই বলল, চলে আয়, ছাড় ওকে, পরে এটা নিয়ে ভাবা যায়। চল ভাইয়েদের বাসায় মিটিং আছে, শেষ করতে হবে, ঝামেলা এখন করিস না। কিন্তু ভাই, চুপ কর, যা বললাম সেটা শোন, পরের বার কোনো বাধা দেব না। সোহাগদের কথা শুনে আর কেউ কিছুই বলল না নিলয়কে। ওরা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ভার্সিটি সবাই হাসছে নিলয়ের এমন পোশাক দেখে। রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে আসলো, গা থেকে মেয়েদের পোশাক খুলে শার্ট পরিয়ে দিল। ওখান থেকে টানতে টানতে নিয়ে আসলো ক্লাসে। রকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিলয়কে নানা রকম প্রশ্ন করে। ওরা এরকমই, শুধু শুধু ওদের সাথে তুই কথা বলে পারবি না। যা হয়েছে বাদ দে। আচ্ছা, তোর বাসা কোথায় রে? কেন? আরে বন্ধু না আমরা, বল। থাক, সেসব শোনা লাগবে না। ওরা কি ভার্সিটির ভিপির লোক? বাদ দে ওসব, ওদের সামনে তেমন যাবে না। সবাই মজা নিচ্ছিল, তুই যে হেল্প করলি কেন? এমনি বন্ধু তো, তাই। ক্লাসের সবাই নিলয়ের দিকে হাসি মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। এটা তাচ্ছিল্যের হাসি। সবার ফোনে ফোনে এখন নিলয়ের ছবি, মেয়েদের পোশাক পরিয়ে তোলা হয়েছে। নিলয় স্যার আসার অপেক্ষা করছে। কিছু সময় পর স্যার আসলো। স্যারেরা কখনো ভিপির লোকদের কিছুই বলে না। কোনো স্যার যদি ভুলেও কিছু বলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এই জন্য নীরবে প্রতিনিয়ত নিলয়ের সাথে বাকিদের অত্যাচার সহ্য করতে হবে। স্যার ক্লাস শুরু করলেন। সবাই বেশ ক্লাসে মনোযোগী। নিলয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে। মাহিকে আজ কোথাও দেখতে পাচ্ছে না। মেয়েটাকেও অনেক কাছের মনে হয়। স্যার পড়ানোর এক পর্যায়ে বলল, জ্ঞানই হলো শিক্ষা, নাকি শিক্ষাই হলো জ্ঞান? মোহিত স্যারের এমন হুটহাট প্রশ্নে মাইন্ডের মধ্যে অনেক কিছুই ঘুরপাক খায়, কিন্তু কেউ যেন সঠিক জবাবটাই দিতে পারে না। উদ্ভট লাগে সব প্রশ্নগুলো ওদের কাছে। যথারীতি সবাই বোকার মতো বসে আছে, কিছুই বলছে না কেউ। স্যার নেহার দিকে তাকালো। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করে, স্যার, আমি মনে করি দুইটি একে অপরের সাথে জড়িত। শিক্ষার মাঝে তো জ্ঞান লুকিয়ে থাকে। একজন ব্যক্তি শিক্ষার মাঝে থেকে জ্ঞান অর্জন করে, তাই শিক্ষা আর জ্ঞান দুটোই একে অপরের সাথে জড়িত। ভালোই বলেছো। আর কেউ কি কিছু বলবে? স্যার,
উনি যে ধারণাটা দিলেন সেটা ভুল, কারণ শিক্ষার মাঝে জ্ঞান লুকিয়ে থাকে। তাহলে যারা শিক্ষা গ্রহণ করেনি তারা কি জ্ঞানী না, বা তাদের মাঝে কি জ্ঞান নেই? আসলে স্যার আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। কথাটা কিন্তু একদিক দিয়ে ভুল। কথাটা কি এমন হলে হতো না যে মানুষ হয়ে লেখাপড়া করো? আসলে কথাটি বললাম কারণ আমরা জন্মগ্রহণ করার পরে কি বিদ্যালয়ে আসি না। তাই প্রথমে পরিবার সমাজ হয়ে ওঠে আমাদের জন্য শিক্ষা জ্ঞান। এর থেকে যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি এবং মানুষ হতে পারি, তবে সেটা প্রকৃত শিক্ষা। বই বাদে মানুষ কিন্তু শিক্ষিত হয়, তার প্রমাণও বহুত আছে আমাদের সমাজে। নিলয় কথাগুলো বলে একটা বড় নিঃশ্বাস নিল। কথাগুলো বলে নেহার দিকে তাকালাম। সে আমার দিকে চোখ বড় বড় করে দেখছে। শুধু সে নয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, গুড বাই। আমি তোমাকে কি ভাবছিলাম, আর তুমি তার বিপরীত। সত্যিই তুমি বেয়াদব না, ভালো ছেলে। স্যারের কথা শুনে নিলয় মুচকে হাসলো। কোনো দিক না তাকিয়ে ও নিজের জায়গাতে বসলো। পাশ থেকে রকি জানায়, অনেক সুন্দর করে কথা বলিস তুই, স্যার তোকে অনেক ভালো বললো। নিলয় স্যারের দিকে তাকিয়ে মনে মনে একাই বলল, আমি মোটেও গুড বয় না। আমার মতো খারাপ ছেলে আর পাবেন না, যার কোমরে থাকে সবসময় পিস্তল গজা, মানুষ মারতে হাত কাঁপে না। সে মোটেও গুড বয় না স্যার। নীরা চারপাশে তাকানোর ট্রাই করে, কিন্তু হঠাৎ সামনে বসা নেহা নামের মেয়েটির দিকে চোখ আটকে যায়। নেহা নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নেহা ভাবছে, কি একটা ছেলে, পোশাক দেখলে তো খুব রাগ হয়, ভাবটাই অন্যরকম। কারোর সাথে কথা বলে না, তবে স্যারদের সাথে ঠিক কি সুন্দরভাবে কথা বলে, কেমন যেন একটা। ক্লাস শেষ করে আসতো। মাহি একা বসে আছে, ওর হাতে আজ ফুল নেই। নিলয়ের কাছে যেয়ে বসতো। মাত্র 3 দিনে নিলয়ের সাথে মাহি বেশ সখ্যতা গড়ে উঠেছে। মাহিকে বলল, কি ব্যাপার, আজকে ফুল কোথায়? বিক্রি হয়ে গেছে? না, ফুল কিনছিলাম। ওইখানে আসা কয়েকটা ছেলে, ওই যে সকলে যারা শার্ট খুলে অপমান করলো না, ওরাই কেড়ে নিয়ে কষ্ট দিয়েছে। আমি টাকা চাইলাম, আমার টাকা না দিয়ে চর মারছে। আচ্ছা, চিন্তা করিস না, এই নে টাকা রাখ। টাকা রাখুম কেন? আর তুমি টাকা কই পাইলা? গায়ে তোমার পুরনো কাপড়, নিজে কেনার মতো টাকা তোমার নাই। নে ধর টাকা। মনে কর অগ্রিম তোর ভাবির লাইকা ফুল কেনার টাকা দিলাম। যেদিন হবে সেদিন তোকে আগে দাঁত করব, বুঝছিস? নিলয় কথাটা বলে মাহির থেকে উঠে চলে আসে। এক কাঁধে ব্যাগ ঝুলে ও হাঁটা শুরু করলো। হঠাৎ নিলয় শুনতে পায় কে যেন মেয়েরই কণ্ঠে তার নাম ধরে ডাকছে। নিলয়, এই যে নিলয়। নেহাই তাকে ডাকছে। নিলয় থেমে ঘুরে দাঁড়ায়। নেহা কাছে এসে বলল, সরি। ইটস ওকে, বাই। নিলয় আর কোনো কথা বলল না, নেহার দিকে একবারও তাকালো না। নেহা আরো কিছু বলার চেষ্টা করলো, কিন্তু নিলয় সেসব না শুনে নেহার কাছ থেকে চলে আসলো। নিলয় একটু দূরে এসে ঘুরে তাকালো। সে দেখে নেহা নিলয়ের দিকে চোখ বড় বড় করেই তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসতো, এরপর হনহন করে সেখান থেকে চলে আসে। সোহাগ, নোমান, জাহিদ, ফারাদ আরো অনেক ছেলে ইউনিভার্সিটির ভিপি বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। রিফাত ওনার নাম। রিফাতের জন্য সবাই অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর রিফাত আসলো। রিফাতকে দেখে সবাই সালাম দিয়ে উঠে দাঁড়ায়। রিফাত ইশারায় সালামের উত্তর জানায়, সামনে ভিপি নির্বাচন, এখন ঝামেলা বাদ দে, কোনো প্রকার কারোর সাথে ঝামেলা করবি না। ভোট কমুক, এটা কিন্তু আমি চাই না। এইটা এদেরকে বোঝাও, নতুন একটা হাবাগোবা ছেলে আসছে বাসরিতে, তার সাথে এরা ঝামেলা শুরু করে দিয়েছে, র্যাক করছে। এসব কি নোমান? আপাতত এসব কিছু বন্ধ থাকবে। ভাই, ছেলেটা হাবাগোবা দেখলেও কথার ধরন আমার কাছে অন্যরকম লাগছিল। বাদ দে সব, আমি আছি অন্যরকম একটি চিন্তায়। জানি না সে আসবে নাকি এসে গেছে শহরে। কার কথা বলছেন ভাই? চিনবি না তোরা, পুরো দেশ তাকে ভয় পায়। সে তার মতো করে থাকে। ছাড় এসব, কাজে মন দে। রিফাত ভাইয়ের কথা শুনে কেউ আর প্রশ্ন করলো না কিছু। সবকিছু
ওদের মাথার উপর দিয়ে গেল। রিফাত হলো গত 10 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির বিবি পদে রাজত্ব করে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই, নেই বললে ভুল হবে, আছে অনেকে, কিন্তু কারো সাহস হয় না রিফাতের বিরুদ্ধে বিবি পদে দাঁড়াবে। যেই দাঁড়ায় না কেন বিপির লোকেরা তাকে মেরে দেয়। এই যে ছেলে, নিলয় ভার্সিটিতে আসে। আজকে বিপির লোকদের দেখতে পেল না ও। নিলয় আর চোখে সব দিকে তাকালো, কাউকেই সে খুঁজে পেল না। নিলয় একা একা হাঁটছে। মাহি দৌড়ে আসে নিলয়ের পাশে। মাহি নিলয়কে দেখে বলল, ভাইয়া, আমি বলেছিলাম না ওরা আসলে লুকিয়ে যেতে, না হয় ওদের মতো করে কথা শুনতে। যদি দুটোর যে কোনো একটা করলে ওরা তোমাকে পচাতো না। আচ্ছা বাদ দে, বড় কলেজে এরকমটা হয়ে থাকে। তুমি ওদের কিছুই বলনি কেন? এমনিতেই আমি তো দুর্বল। কিন্তু তোমার শরীর দেখা তোমাকে দুর্বল মনে হয়নি, যেন মনে হচ্ছিল তুমি কোনো এক ওই যে মারামারি করে না, কি যেন নাম? রেসলারদের মতো, তাই তো? নিলয় মুচকি হাসলো। মাহি আর কিছুই বলল না। নিলয় আনমনে হেঁটেই যাচ্ছে। ক্লাসের কাছাকাছি আসার পর নেহা তাকে ডাকলো। নিলয় ঘুরে তাকায়। নেহা বলল, আপনি তো খুব বেয়াদব। কার কথা বললাম অথচ আজ পাত্তাই দিলেন না। আবার হো বলছেন? আচ্ছা, আমরা তো সেম ক্লাসে পড়ি, তুমি করেই বলছি ওকে। নেহার এমন কথা শুনে নিলয় সামান্য হাসলো। নেহা কপাল কুঁচকে নিলয়ের দিকেই চাইল। নিলয় পাত্তা না দিয়ে ক্লাসের দিকে যায়। সমস্ত ক্লাসে চুপচাপ বসে থাকে নিলয়। রকি এসে দাঁড়ালো। ওর হাতে কয়েকটি পেপারস। সবার উদ্দেশ্যে রকি জানায়, সামনে ডাকসু নির্বাচন, আমাদের ভিপি রিফাত ভাই পোস্টার পাঠিয়ে দিয়েছে। এবারও তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভোটে জিতবে। এটা অন্যায়। সবসময় তিনি কেন এভাবে জিতবে? কেন তিনি ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করবে? তাহলে কে হবে তার প্রতিদ্বন্দ্বী? কে দাঁড়াবে ওনার বিপরীতে? কার এত সাহস? রকি নেহার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। ক্লাসের সবাই তার চুপচাপ শুনছে। হঠাৎ রকির উপর কে যেন একটি কাগজ ছুঁড়ে মারে। রকির রাগে অজান্তে কাগজ প্রেরণকারীকে গালি দিল। নেহার বেঞ্চের উপর কাগজটা এসে পড়ে। নেহা কাগজের ভাঁজ খুলে দেখলো, সেখানে বড় বড় অক্ষরে লেখা, রিফাতের বিপরীতে ভিপি পদে দাঁড়াবো। রকি, কি লেখা কাগজে? পড়ে শোনা সবাইকে। আচ্ছা, ডাকুক নির্বাচন, রকি হবে রিফাতের প্রতিদ্বন্দ্বী। লেখাটা পড়ে সবাই অবাক হয়। যে যার দিকে ফিরে তাকাচ্ছে। রকির হাত পা কাঁপা শুরু করেছে। রিফাত ভাইয়ের লোকেরা একবার যদি জানতে পারে রকি ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে রিফাত রকিকে ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে মেরে ফেলবে। রকির হাত থেকে পোস্টারগুলো পড়ে যায়। রকি দৌড়াতে উদ্যত হলে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় রকির পাশে এসে দাঁড়িয়ে বলল, ভিপি পদে দাঁড়াবে রকি। আজকে থেকে আমাদের পক্ষ হতে রকি হবে ভিপি। আমরা সবাই তাকে ভোট দেব। রকি রকি রকি। নিলয়ের কথা শুনে কেউ সাড়া দিল না, কারণ যেই রিফাতের বিরুদ্ধে কথা বলবে বা বিরুদ্ধে স্লোগান দেবে তার জিভ রিফাতের লোকেরা এমনি কেটে ফেলবে। এটা আজ নয়, অনেক আগে থেকেই হয়ে আসছে। এই জন্য সবাই চুপ। নিলয় কিছু বলল না। সে সবার দিকে একটু করে তাকালো, তারপর নেহার দিকে এগিয়ে বলল, মানুষ কখন চুপ করে থাকে জানেন? দুটো কারণে মানুষ চুপ হয়ে যায়। একটা কারণ অপমানে, আরেকটা ভয়ে। এখানে থাকা সবগুলোই লুজার, চুপ হয়ে আছে। লুজারদের কাছে কখনো কিছু আশা করতে নেই। আমরা লুজার হলে তুই আরো বেশি লুজার দেখবি। তোকে তো শালা হিজড়া বানিয়ে দিয়েছিল। তোদের মতো লুজার চুপ থাকে, তার মানে তোরা ভীতু। আর এই নিলয় যখন চুপ করে সহ্য করে, তখন সবার সামনে ভয় পাওয়ার ছবি থাকলেও চোখ থাকে হিংস্রতা। নিলয়ের হিংস্রতা মাপতে আসিস না, ভয়ে দম আটকে মরে যাবি। তাহলে কে দেবে রকির সাপোর্ট? কেউ ওর পাশে নেই। নিলয় মুচকি হেসে সেখান থেকে চলে যায়। যে ছেলেটাকে লুজার বলেছিল নিলয়, সেই ছেলে রিফাত ভাইয়ের লোকদের কাছে ফোন করে। ছেলেটার নাম পাপন। পাপন ফারাদের কাছে ফোন করে, ভাই, রকি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে, নমিশন রেডি করেছে, আর পিছনে আছে নিলয় নামের নতুন একটি ছেলে। কি? আচ্ছা, আমরা দেখছি। ফারাদ ফোন কেটে দেয়। রিফাত ভাই জরুরি মিটিংয়ে ব্যস্ত, তাই সে কাউকে কিছুই বলল না।
তারপর নিলয় ক্যাম্পাসে বসে আছে। ও কারোর সাথে কথা বলে না। ক্লাসে শেষের দিকে যেয়ে বসে। রকি ওর পাশে এসে দাঁড়ালো। রকির দিকে তাকালো নিলয়। রকির চোখে মুখে বিশাল ভয়ের ছাপ লেগে আছে। নিলয় রকির এমন ভয়ার্থ মুখ দেখে না হেসে থাকতে পারল না। রকি নিলয়ের এমন অসহ্য মার্কা হাসি দেখে রকি বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, খুব আনন্দ হচ্ছে তোর? আমি আর বাঁচবো না। কোথায় একটু সান্ত্বনা দিবি তোর ফাইজলামের জন্য? জানিস আমি আর তুই দুজনেই খুন হতে যাচ্ছে। আগে তো তোরা চিন্তা কর, আমারটা ভাবা লাগবে না। আর আমি কেন? আমি কোনো ফাজলাম করিনি। তুই ভিপির পদে ইলেকশন করবি। তাহলে আমার লাশটা কে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবে? নিলয় রকির এমন কথা শুনে ঠাস করে একটা চর বসিয়ে দিল গালে। নিলয়ের হাত থেকে এমন চর খেয়ে রকি কিছুই বুঝল না। আরো একটা চর দিতেই যাবে, রকি ভয়ে গালে হাত চেপে ধরল। নিলয় তখন হু হু করে হাসতে শুরু করেছে। রকি অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের এমন হাসি ভরা মুখটার পানে। রকি ভয়ে ভয়ে প্রশ্ন করল, তুই হাসছিস কেন? নিলয় আর কিছু। নিলয় গম্ভীর হয়ে বলল, প্রথম চটটা তাৎক্ষণিক খেয়ে গেলি বল, আর পরের চটটা মারার আগে তুই নিজেই চুপসে গিয়েছিস। চরকে বাঁচানোর জন্য হাত দিয়ে গাল প্রচেষ্টা করেছিলি। প্রথম চটটা হলো তোর জন্য শেখার বিষয়, আর তারপরের চটটা হলো তোর জন্য নিজেকে বাঁচানোর বিষয়। নিলয় আর কিছু বলল না। সে ক্যাম্পাস থেকে উঠে ক্লাসের দিকেই যেতে থাকে। যথারীতি সে ক্লাসের পরিচিত শেষ বেঞ্চে যেয়ে বসল। স্যার কিছু সময় পর এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, আগামী সপ্তাহে তোমাদের সাপ্তাহিক এক্সাম নিব, সবাই প্রস্তুতি গ্রহণ করো ঠিকভাবে। সবাই চিন্তায় পড়ে যায়। আগেরবার এমন সাপ্তাহিক পরীক্ষায় কথা চলছিল। মিরাজ নামের একটি ছেলে ভিপি পদে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করছিল। আর কথাটা রিফাতের কানে চলে যায়। রিফাত এসে মিরাজকে এবার সবার সামনেই খুন করে। স্যারকে বলে, বাকিটা আমি সামনে নেব স্যার, ভোটটা আমাদেরই দিয়েন। রিফাত সেবার পাশ করে। সাপ্তাহিক এক্সাম শুরু হওয়ার পর মিরাজ তার রেজাল্ট জানতে পারেনি। তার আগেই রিফাত ওকে মেরে ফেলেছিল। পুলিশ একে কত যে খোঁজ নিয়েছে, কিন্তু একদিন গেলে পুলিশ পরের বার আসে না। বাকি সবকিছু রিফাত তার নিজের আন্ডারে নিয়ে নেয়। এজন্য যে কোনো কেস ধামাচাপা পড়ে থাকে। স্যার নিলয়দের কাছে এসে দাঁড়ালো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। স্যার বলে, আচ্ছা নিলয়, তোমার বাসা কোথায়? কি হলো বলো। ওকে স্যার আমি একটু বাইরে যাব। স্যারের কাছ থেকে চলে আসতো নিলয়। ক্লাস থেকে সবার সামনে দিয়ে বেরিয়ে আসতো। বারান্দায় কয়েকবার পায়চারি করে নিল। মনে মনে অনেক কথা ভাবছে নিলয়। নিলয় পায়চারি করতে করতে নিজের মনেই বলল, নিলয় আমি কি বলবো স্যারকে? যদি ওনার সামনে থাকতাম তাহলে স্যারের কথার উত্তর দিতে হতো। আর আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক। আমি চাই না কেউ জানুক আমি মাস্তান। আমি মাস্তান দা ক্লিয়ার। আমি মাস্তান দা কিলার। আমি খারাপ ছেলে। ফেলে আসা দিনগুলির মতো চাই না আমার দিনগুলি লাঞ্ছনা। বাইরে থেকে ক্লাসে আসলো নিলয়। সোজা বেঞ্চে যেয়ে বসতো। তখনই দেখি নেহা নিলয়ের দিকে তাকানো শুরু করে। নিলয় এখন সবার কাছে খ্যাত বাজে ছেলে হয়ে গেছে, কিন্তু নেহার এমন আর চোখে তাকানোর ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। নতুন কোনো রহস্য দেখা যাচ্ছে। এমন সময় স্যার বোর্ডের সামনে এসে বলল, আচ্ছা বলো তো, তোমরা মানুষ মরণশীল, এটা সবাই জানি। আমরা আমাদের কোনো এক সময় মরতেই হবে, কিন্তু আমরা মানুষেরা কেন এত বড়ই করি, দুনিয়াতে এত কিছু করি? স্যারের কথা শুনে পুরো ক্লাস নীরব হয়ে যায়। রকি নিলয়ের দিকে ইশারায় তাকিয়ে বলে, তুই বল, স্যার তোর কথাই শুনতে চাইছে। নিলয় রকির কথা শুনে মুচকে হাসল। স্যারের প্রশ্ন শুনে ক্লাসের অনেকেরই অনেক রকম করে উত্তর দিতে থাকে। স্যার কারোরা গ্রহণ করেছে, আবার করছে না। নিলয় বসে বসে সবকিছু দেখছে। রকি হঠাৎ করে উঠে দাঁড়ালো। স্যারের দিকে তাকিয়ে সে বলল, স্যার নেহা তো ফার্স্ট গার্ল, তাই আমরা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি। ইয়েস স্যার। সবাই একসাথে। নেহা উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার আমরা সবাই জানি জন্মালেই মরিতে হবে, কিন্তু মানুষ এটা ভুলে যায় তার সমাজের কুব্যবস্থার মধ্যে পড়ে। মানুষ ভুলে যায় তার অবস্থানকে, তাই তারা দুনিয়ায় মায়াতে পড়ে সব ভুলে যায়।
আর কেউ বলবে? স্যারের কথা শুনে কোনো স্টুডেন্ট আর কিছু বলল না। তখনই সবাই দেখে পিছন থেকে কে যেন হাত তুলেছে। রকি নিলয়ের হাতটা তুলে ধরল। নিলয় হাবার মতো একবার রকির দিকে আরেকবার পুরো ক্লাসের দিকে তাকায়, কিন্তু স্যার তখনই বলল। নিলয়, তুমি বলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সে খানিকটা চুপ হয়ে থাকে। আশেপাশে তাকিয়ে নিল। সবার মাঝে নীরবতা ভর করেছে, কিন্তু নেহা নিলয়ের দিকে অপলকভাবেই তাকিয়ে আছে। নিলয় বলল, স্যার, আমরা জানি মানুষ মরণশীল, এইটা জানি, আমাদের কোনো এক সময় মরতে হবে, কিন্তু আসল কথা হলো আমরা বড়ই করি কেন? আমাদের যে কোনো সময় চলে যেতে অপারে, আমাদের যে কোনো সময় চলে যেতে হবে অপারে, তবু আমরা বড়াই করি। আসল কথা হলো মানুষের মতো যত নরম ততটাই নিকৃষ্ট। আমরা উপরে ঠিক যতটাই দেখাই না কেন, ভেতর থাকে অহংকার, লোভ। মূলত লোভটাই আমাদের মনটাকে নিকৃষ্ট করে তোলে, ফলে আমাদের বেবিচার লিপ্ত হয়ে থাকে। দুনিয়ার সামরিক সুখের জন্য বিভোর হয়ে যায়, এর ফলে ভুলে যায় আমাদের মরণ সংবাদের কথা, যা এক রকম সত্য। সুতরাং মানুষের মনে সম্পদের অহংকার, লোভ, ওপরে ওঠার চেষ্টাতে বিভোর থাকা, এইসবের কারণে আমরা সব ভুলে বসি, তবে এতেই বড়াই করে চলি। নিলয় থেমে গেল। আবারও আর চোখে সবার দিকে তাকালো, কিন্তু ক্লাসে থাকা সবাই নিলয়কে অবাক করে দিয়ে হাততালি দিতে থাকে। নিলয় আবারও নেহার দিকে তাকালো। মেয়েটা সেই কখন থেকে তাকিয়ে আছে নিলয়ের দিকে। হুট করে নিলয় দেখলো নেহা মুচকি হাসতো। নিলয় একটু তাকিয়ে মাথাটা নিচু করলো। স্যার বলল, চমৎকার বলেছো নিলয়। ধন্যবাদ স্যার। তুমি বললে না কোথায় থাকো? থাক স্যার। থাক না স্যার, কিছু অজানা। ক্লাস শেষ হয়, ক্যাম্পাস থেকে বের হতে যাবে নিলয়, তখনই নেহা আসতো নিলয়ের কাছে। নিলয় পাশ কাটিয়ে চলে যাবে। নেহা আবারও সামনে এসে দাঁড়ালো। নেহা বলল, আই এম সরি। কেন? আসলে প্রথম দিন তোমাকে খ্যাত বেয়াদব বলে কথা বলেছিলাম। হাসছো কেন? কারণ আমি যদি ক্লাসে ভালো কিছু না বলতাম তবে কি এসে কথা বলতেন? আমি খ্যাতি থাকতাম আপনার কাছে, আমি খ্যাতি থাকতাম তোমার কাছে। সো ইটস ওকে, তুমি তোমার মতো থাকো। নিলয় নেহার থেকে চলে আসে। নিলয়ের মাথায় এখন অনেক চিন্তা। রকির ব্যাপারটা একটু ভাবতে হয়। রকি ভয় পেয়ে আছে। রকি জানে না কি হতে যাচ্ছে ওর সাথে। নিলয় মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। তখনই নেহা দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের দিকে কিছুটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর বাসা কোথায়, আর তুমি হুট করে থার্ড ইয়ারে ভর্তি হলে কেন? এমনি। বলো আমাকে, এইভাবে কেন থাকো? তোমার কথা বলার ধারণা, কিন্তু ভাবখানা দেখো। বাড়ি কোথায় তোমার? নিলয় চুপ থাকলো। নেহাকে ওর এখন ভালো লাগছে না। নিলয় যা লুকিয়ে রাখতে ভালোবাসে সেটা নিয়ে বারবার প্রশ্ন করলে সে কখনো উত্তর দেবে না। তবে নিলয় নেহার কথা শুনে ওর দিকে তাকালো। কিঞ্চিত হেসে নিলয় ঘুরে চলে আসতো। ফুটপাথ ধরে হাঁটছে নিলয়, আর মনে মনে অতীতের পুরনো কথা ভাবছে। যে ছেলের দিকে তাকাতে মানুষ ভয় পেত, আর সেই ছেলের সাথে এখন কত লোক কথা বলছে। আসলে সবাই ঠিকই বলে, ভালো মানুষ হতে কোনো অর্থের দরকার পড়ে না। নিলয় ভাবেনি ভালো মানুষ হতে পারবে। তবে আজ মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছে। বড্ড মনে পড়ছে তার আব্বুর কথা। ওনার চলে যাওয়ার সময় শেষের কিছু কথা খুব মনে পড়ছে ওর। জোরে জোরে হেসে উঠল নিলয়। সবাই নিলয়কে খারাপ ভাবে, কিন্তু কেউ কোনোদিনও জানতে চায়নি নিলয় খারাপ হলো কিভাবে। সবাই নিলয়কে মাস্তান বলে পেছনে কতই না গালি দেয়, কিন্তু কেউ কোনোদিন জানতে চায়নি কেন মাস্তান, কেনই বা সে মাস্তানি করে। আসলে আমরা সবাই মানুষ, তবে আমাদের সঠিক মনুষ্যত্বের অভাব। আমরা পাপীকে ঘেন্না করি, কিন্তু তার পাপকে না। রকি ক্যাম্পাসে বসে আছে। নেহা, শিপন, নীরাদ, লাবণী একসাথে বসে আড্ডা দিচ্ছে বলে ভুল হবে। রিফাতের নির্বাচন নিয়ে একটা মিটিং করছে। ক্যাম্পাসের সবাই চায় রিফাত যেন হারে, কিন্তু রিফাত একবার ক্ষমতা পেয়ে
ওই যে অত্যাচার শুরু করেছে, আর তাকে সেই ক্ষমতা থেকে কেউ সরাতে পারেনি। ক্যাম্পাসের সবাই যে যার মতো বসে আছে। হঠাৎ কতগুলো বাইক আসা শুরু করে ক্যাম্পাসের মধ্যে। বাইকের সামনে হেডলাইটের উপর রিফাতের নামের পোস্টার মেরে রাখা। কতগুলো ছেলে আসছে। কয়েকজন ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে চলে যায় পোস্টার নিয়ে। দুটো বাইকে রকিদের দিকে এগিয়ে আসতে থাকে। ওরা সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। দুটো বাইকে 4 জন বসে আছে, সোহাগ, নোমান, জাহিদ আর ফারাদ। পেছনের সিটে বসে আছে নোমান আর জাহিদ। ওদের হাতে একটা করে হকি স্টিক। নেহাদের সামনে এসে বাইক থামলো। রকি নেহার পেছন দিকে যেয়ে দাঁড়ায়। নোমান এসে নেহার সামনে দাঁড়ালো। নোমান বলে, নেহা আপু, আপনার আব্বু একজন পরিচিত মানুষ, চাই না আমাদের দ্বারা আপনি অপমানিত হন। আর সেটা নিয়ে আপনার বাবার সাথে আমাদের ঝামেলা হোক, চাই না কিছু। এমনটা হলে আপনার বাবার লাশ কে, কখন, কোথায়, কিভাবে আপনার বাবার লাশ ফেলে রেখে গেছে আপনি তার টেরও পাবেন না। তোদের দিন দিন এমন কাজগুলো দেখবি আর চলছে না। হা হা হা, তাই নাকি? তা কে বন্ধ করবে? ওই রকির সামনে এসে দাঁড়া। রকি সামনে আসে না। সোহাগ আবারও ডাকে রকিকে, কিন্তু রকি কিছুই বলল না। সোহাগ বাইক থেকে নামলো। রকি সামনে আসে না। সোহাগ আবারও ডাকে রকিকে, কিন্তু রকি কিছুই বলল না। সোহাগ বাইক থেকে নামলো। কোমর থেকে পিস্তল বের করে পেছনে টেনে গুলি ট্রিগার রিলোড করে নিল। রকি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনে আসলো। সোহাগ পিস্তল হাতে নিয়ে হাসি হাসি মুখে বলল, শুনলাম তুই নাকি নির্বাচন করবি, বিপি পদে তুই দাঁড়াবি, বল না, এদিকে আয়। রকি ভয়ে ভয়ে এগিয়ে যায় সোহাগের সামনে। সোহাগ ওর কাঁধে হাত দিয়ে বলল। জাহিদ এসে পাশে দাঁড়িয়ে বলতে থাকলো, ভাই অর্ডার দেন, হালারপুরকে এখানে মেরে রেখে দিই, দেখি ওর কোন জনগণ ওকে নিতে আসে। হ্যাভ এ রিল্যাক্স ব্রো। রকি, খবর পেয়েছি তুই নাকি দাঁড়াতে চাচ্ছিস আমাদের বিপক্ষে, বল। সোহাগ কথাটা বলে রকির গালে পিস্তল দিয়ে একটা ঘুষি দেয়। আশেপাশে সব স্টুডেন্ট এক জায়গায় হতে শুরু করে। রকি মাটিতে পড়ার আগেই নোমান এসে ধরল। সোহাগের সামনে এনে দাঁড় করায় ওকে। রকি বলে, ভাই, আমি কিছুই করিনি, আমি ইলেকশনে দাঁড়াতে চাইনি। মজা করে এমনটা বলেছেন। আপনাদের নেতা রিফাত ভাইকে নিয়ে আমি কিছুই বলিনি। ভাই, আমাকে মাফ করে দেন। শালাকে পিটা, নিলয়কে পরে দেখছি। সোহাগের অর্ডার মতো ওরা 3 জন এসে রকিকে পেটাতে থাকে। রকি চিৎকার শুরু করে। কয়েক মিনিট এভাবে পেটানোর পর রকি যেন আধমরা হয়ে যায়। এমন সময় ওরা সবাই শুনতে পেল, আমার রিফাতকে অপছন্দ, তাই ওর বিরুদ্ধে আমি রকিকে ভিপি পদে দাঁড়াতে বলেছি। একজন ছাত্র হিসেবে ছাত্র নির্বাচনে সবার নিজস্ব স্বাধীনতা আছে। আমরা সবাই ঠিক করব আমরা কাকে ভিপির পদ দেব। এখানে জোর করে ক্ষমতা কেড়ে নেওয়ার কারো ইচ্ছে নয়। সবাই পিছনে ঘুরে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে সবাই অবাক হলো। নিলয় এভাবে সরাসরি রিফাতের লোকদের সামনে এসে বিপক্ষে কথা বলবে তা কেউ কোনোদিনও আশা করেনি। নিলয় এগিয়ে আসে। নোমান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় নোমায়নের কাঁধে হাত দিয়ে তাকে সরিয়ে দিল সামনে থেকে। রকির কাছে এসে দাঁড়ানো নিলয় রকির হাত ধরে টেনে তুলল। রকিকে একটি বসার জায়গাতে যে বসালো নিলয়। তারপর ওদের কাছে এসে বলল, আমি বলেছি ওকে ভিপি পদে ইলেকশন করতে, আর ও এটাই করবে। ও তাহলে তুই ওই ছেলেই? আমার লোকেরা তোকে হাবাগোবা বাবার পরও ঠিকই তোর সাথে ঝামেলা করেছিল। আমি হয়তো ভেবেছিলাম তুই নাদান একটা ছেলে, কিন্তু না, তুই বেশ কথা জানিস। ভাই, শালাকে এখানে মেরে ফেলি। একটা কাগজ দিয়েও ওকে দেখতে আসবে না, কারো সাহস নেই। আর তুই রিফাত ভাইয়ের উপর কথা বলিস? শালা তোর সাহস দেখে অবাক হচ্ছে। ভাই, একে মেরে ফেলুন এখানে, সবাই দেখুক আমাদের উপরে কথা বললে কি হয়। সবাই ভয় পাক। শালাকে পিস পিস করে কেটে ভার্সিটির সামনে যে কুকুরগুলো বেড়ায় তাদেরকে খাবার হিসেবে দিয়ে দেব। চুপ কর, বাসরিতে এমনিতেই রকি নিয়ে ঝামেলা হয়েছে। বেটাকে তোলে নিয়ে আয়, অন্ধকার ঘরে সারাদিন আটকে থাকবে, তারপর ওকে রিফাত ভাই বোঝাবে কি কি হয় তার বিরুদ্ধে কেউ কথা বললে।
নিলয়ের কাছে ফারাদ আসলো। পায়ে সজোরে একটি বাড়ি দিল নিলয়। নিলয় পড়ার আগে নোমান এসে মাথায় বাড়ি দিল। এরপর রকি আর নিলয়ে তুলে নিয়ে যায় ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই নীরব হয়ে দেখতে থাকে। কি করবে ওরা বুঝতেও পারছে না। রিফাতের লোকদের সামনে এসে কেউ সাহস করা কথা বলতে পারবে না। নিলয় যতটুকু বলেছে এতেই নিলয়কে তুলে নিয়ে গেছে ওরা। সবাই কালকের সকালে ওদের দুজনের লাশ দেখার জন্য প্রস্তুত হতে থাকে। নেহা ওর বাবাকে ফোন দেয়। নেহার বাবা আজাদ সাহেব মেয়ের ফোন পেয়ে চটজলদি রিসিভ করে। নেহা তাকে জানায়, বাবা, আমার দুই বন্ধুকে রিফাতের লোকেরা তুলে নিয়ে গেছে। কি করব মামুনি বল, ওদের সাথে পেরে ওঠার ক্ষমতা আমার নেই। কিন্তু তুমি তো ওদের থেকেও বড় ক্ষমতাধর। প্রাণের মায়া কার না আছে। আমি ওদের শাস্তি দিলাম, কিন্তু পরে ওরা যে রাস্তায় এসে আমাকে মেরে ফেলবে, তখন আমি কি করব? আইন কি আমার জীবিত ফেরত এনে দিতে পারবে বল? নেহা ফোন কেটে দেয়। কিছুই করার নেই ও। সে যেন এরপর কাকে ফোন দেয়, কিন্তু তারাও কিছুটা পারবে না বলে বুঝিয়ে দিল। নেহা এখন কিছুই বুঝতে পারবে না নিলয় আর রকিকে বাঁচানোর জন্য। রিফাত বসে আছে, ওর সামনে দুজনকে নিয়ে আসা হলো। দুজনের মাথা সহ মুখ কালো কাপড়ে ঢাকা, যেমনটা ফাঁসির আসামিকে পরানো হয়। রিফাত বলল, কাদেরকে তুলে এনেছিস? ভাই, এরা তারা যারা আপনার বিপক্ষে দাঁড়াতে চেয়েছে, আপনাকে অপমান করেছে, আপনাকে চেনে না এরা, তাই মেরে তোলে এনেছি। আপনি নিজেই ওদেরকে বোঝাবেন আপনার বিপক্ষে গেলে কি কি হতে পারে। ওদেরকে গোডাউনে অন্ধকারে ঘরে আটকে রাখ, রাতে দেখা হবে। রিফাত কথাগুলো বলে সেখান থেকে লোকজন নিয়ে চলে যায়। সোহাগ আর নোমান এসে ওদের দুজন মানে নিলয় ও রকিকে অন্ধকার করে নিয়ে এসে আটকে রাখে। রকির অবস্থা অনেকটাই শোচনীয়, যেন সে জ্ঞান হারাবে। একটি লোহার চেহারে দুজনের দুই দিকে ফিরিয়ে একসাথে হাত বেঁধে দেয়। তারপর বুকের সাথে দড়ি দিয়ে বেঁধে ওরা দুজন চলে যায়। যাওয়ার আগে নিলয়কে গালে একটা চর বসিয়ে সোহাগ বলে, শালা অনেক কথা শিখেছো তাই না? অপেক্ষা কর, তোর লাশ কেউ খাবে না, এমন ভাবে কাটবো। রেডি থাক, আমরা আসছি। ওরা দুজন চলে গেল। রকি জোরে জোরে কাঁদতে থাকে। রকি একা একা বলতে থাকে, সব তোর জন্য এমন হয়েছে। কেন তুই ক্লাসে আমার নামে জয়গান স্লোগান দিয়েছিলি, মা বাবা পাঠিয়েছিল পড়াতে, আর আমি আজ এখানে মরতে বসেছি। কে বাঁচাবে আমাদের? কি হবে এখন আমার? আমি মরতে চাই না এভাবে, কারো হাতে খুন হতে চায় না। রকির কথা শুনে নিলয় কিছুই বলল না, কিন্তু রকি কাঁদতেই থাকে। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দিয়েছে। হাত ছাড়ানোর জন্য কতবার টানাটানি করেছে, অথচ নিলয় সেই যে এসে বসেছে, মুখ দিয়ে একটা কথাও বের করেনি, আর না ঝাপাঝাপি করেছে। চুপচাপ বসে আছে ও। নিলয় কেমন চুপচাপ থাকা দেখে রকি বলল, তোর সমস্যা কি? তোর কারণেই আমি আজ মরতে চলেছি, আর তুই চুপচাপ হয়ে আছিস। আমাদেরকে কে বাঁচাবে? শোন নিলয়, আমি যা যা বলছি তাই কর। রিফাত ভাই আসবে, আমার বাঁধন যখনই খুলে দিবে তখনই দৌড়ে ওর পা ধরবে, পা ধরে কান্নাকাটি শুরু করে দিবে। কাঁদতে কাঁদতে বলবে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম ভুল করব না, সবসময় আপনার দলেই থাকবো। দেখবি উনি ছেড়ে দিবে। আমার কথা না শুনলে তোকে যে কি করব। প্লিজ ভাই, তুই কথা শুনিস, রিফাত ভাইয়ের পা ধরে মাফ চেয়ে নিস। আবার নিলয় কথা বলে না, সে চুপচাপ হয়ে বসে আছে। রকি বিরক্ত হয়ে আরো কিছু বলার চেষ্টা করে। নিলয় রকিকে অবাক করে দিয়ে গান গাইতে শুরু করে। বসন্ত বাতাসের সৈগ গানটি গাইতে থাকে নিলয়। রকি নিলয়ের মুখ থেকে এই অবস্থায় গান শুনে বিরক্ত হয়ে যায়। রাগে দুঃখে সে অস্থির হয়ে পড়ে। রকি প্রশ্ন করল, তোর কি একটু ভয় হচ্ছে না? কিসের ভয়? রিফাত এসে আমাদের মারবে, মেরেই ফেলবে, তবুও ভয় করছে না তোর? মরবে? মরেনি তো, এত চিন্তা কিসের? আমি বুঝলাম না, তোর এরকম অবস্থাতেও কোনো চিন্তা কেন হচ্ছে না? কেন এত চুপচাপ শান্ত বা রিল্যাক্স মোডে আছিস? সময় হলে টের পাবি কি হবে বা কি হবে না। তুই চিৎকার কর বাঁচার জন্য, চিৎকার শুনতে আমার খুব ভালো লাগে। সেটা আমার কাছে একটি নেশার মতো, যেটা কেউ বাঁচার জন্য চিৎকার করছে। আহ, শুনতে কি যে ভালো লাগে। কি হলো তোর? আমি না তোর এই রহস্যময় কথার কিছু বুঝতে পারছি না।
এসব বাদ দে। রিফাতের পা ধরে মাফ চাইবি, কান্না করে বলবি ছেড়ে দিতে। আমি কেবল সৃষ্টিকর্তার কাছেই কান্নাকাটি করে তার চরণে পড়ে এভাবে মাপ চাই। সৃষ্টিকর্তার তৈরি কোনো মানুষের কাছে মাথা নিচু করে মাপ চাওয়ার মতো কাজ করি না। আমি নিলয়, দ্য কিং অফ থাক কিছু না। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। তোর মতো আমাকে আমার মতো থাকতে দে। রকি আর কোনো কথা বলল না। সে নিলয়ের এমন কথাগুলোর আগামাথা কিছু না বুঝলেও এটা ঠিকই বুঝেছে। সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে জীবন ভিক্ষা চাইতে নেই, কারো কাছে মাথা নত করতে নেই। একমাত্র সৃষ্টিকর্তার জন্যই এটা করতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়, তারপর রাত আসে। দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। রকি বুঝতে পেরেছে রিফাতের লোকেরা এসেছে। রকি নিলয়কে আসতে গলায় ডাকতে থাকে। নিলয় এদিকে হেলান দিয়ে বেশ আরামসে একটা ঘুম দিচ্ছে। রকি বুঝতে পেরে নিলয়ের উপর আরো রেগে যায়। কারো মুখ থেকে তখনও কাপড় সরানো হয়নি। 10 জন লোক রুমের মধ্যে আসতো। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে। সবার সামনে রিফাত এসে চেয়ারে বসলো। রিফাত বলল, কি ব্যাপার, ওদের মুখ থেকে এখনো কাপড় সরাসনি? একটু দেখতাম মুখটা। তা কে কি করেছিল বল। ভাই এই যে স্মার্ট শরীর মানে দেখতে ছেলেটা হলো নিলয়, পাশেরটা হলো রকি। নিলয় রকিকে ফুসলিয়ে বলেছিল তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে। তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে, আর রকিও সেটার উপর নেচেছিল। তাই দুইজনকে তুলে নিয়ে এসেছে। ডাকসু নির্বাচনে এবার কোনো প্রতিপক্ষ নেই আপনার। ভাই ওদেরকে মেরে ফেলুন, আমরা আর ঝামেলা ভালো লাগছে না। রিফাত হাতে পিস্তল বের করলো। জাহিদ এসে রকি মুখ খুলে দেয়। রিফাতের দিকে তাকিয়ে ভ্যাবে করে কান্না শুরু করে দিল আর চিৎকার করে বলতে থাকলো, ভাই আমাকে মাফ করে দেন, আমি আপনার জন্য সব করব। আমি কথা দিচ্ছি ভাই, আমাকে মারবেন না। তোকে মারলে দেশ ভয় পাবে, আর তোকে ছেড়ে দিলে আজ না হোক কাল কেউ একজন আমার বিরুদ্ধে দাঁড়াবে। এভাবে আস্তে আস্তে সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। আমি চাই ক্ষমতা, আর ক্ষমতার জন্য আমি সব কিছুই করতে পারি। না মাফ করব আর না বাঁচিয়ে রাখবো, সোজা ডেথ। ভাই আগে ওই হালাকে মারেন, সে বড় কথা বলেছিল, ওকে এখনই শেষ করে দিন। মুখ থেকে কাপড় খুলে আমার সামনে নিয়ে আয়। রিফাতের কথা শুনে নোমান ধরে আনে নিলয়কে। রিফাতের সামনে বসিয়ে রাখলো। সোহাগ একটি বেয়ারের বোতল খুলে নিলয়ের মুখের উপর পানীয়গুলো ঢেলে দেয়। রিফাত বলল, আরে থাম, মুখটা খোল, ওকে দেখি কে এত বড় বড় কথা শুনিয়েছিল। রয়ে শোয়ে মুহূর্তে বেশ মজাই লাগে। ঠিক আছে ভাই। ফারাদ এসে মুখের উপর থেকে কালো কাপড় সরিয়ে দিল। বেয়ার ঢাকার কারণে নিলয়ের লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। মুখটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। রিফাত তাকিয়ে আছে সেদিকে। রিফাত হাসি মুখে বলল, কি ব্যাপার, চুলগুলো একটু সরিয়ে দে, মুখটা দেখি। সোজা কপালে গুলি করে মারবো ওকে। ওকে ভাই, আমি ব্যাটার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছি। জাহিদ এসে নিলয়ের কাছে দাঁড়ালো। হাত দিয়ে চুল সরিয়ে দিতে থাকে। নোমান জানায়, ভাই বেটাকে সাথে সাথেই মারবেন না, একটু খেলা করব তাকে নিয়ে। নোমানের কথা শেষ হতেই জাহিদ চুলগুলো সরিয়ে ফেলল। রিফাত পিস্তল তাক করে ধরেছিল। নিলয়ের মুখটা দেখার সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হাত থেকে পিস্তল নিচে পড়ে যায়। সবাই দেখে রিফাতের হাত পা কাঁপছে। ভাই কি হয়েছে, আপনি এরকম করে কাঁপছেন কেন? ভাই ঠিক আছেন আপনি? কেন, ও নিলয় আর ও রকি, ওদের সবাই তো প্রথম থেকে ঝামেলা হয়েছে। রিফাত আরো যেন কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সবকিছু যেন ওর ভয়ার্থ সরিয়ে চুপসে যেতে থাকে। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না রিফাতের। ভাই সোজা কপালে গুলি করেন। নোমানের কথা শুনে রিফাত কষে একটা চড় দেয় গালে নোমানের। সবাইকে অবাক করে দিয়ে রিফাত হাঁটু বাজ করে বসতো নিলয়ের সামনে। রকি সহ সবাই বোকার মতো তাকিয়ে আছে রিফাতের দিকে। নিলয় তখনও মাথা উঁচু করে তাকায়নি। নিলয় এখনো কথাই বলেনি। রকি দেখলো রিফাত নিজেই কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমাকে মাফ করে দেন, ওরা না জেনেই বেয়াদবি করেছে।
প্লিজ ভাই আমাকে মাফ করে দেন, আমি কিছুই জানি না, আমাকে মারবেন না। সবাই বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাতের দিকে। অবাকের সাথে বিস্ময় যেন সবার মনে একটাই প্রশ্ন দাঁড় করে দিয়েছে, আর তা হলো কে? নিলয়? আর রিফাত ভাই কেন নিলয়ের মতো খেয়াল ছেলের কাছে মাপ চাচ্ছে? সবার প্রশ্নটা সবার মধ্যে থাকলেও আপাতত কেউ তো জিজ্ঞেস করছে না। যেখানে সবার বস রিফাতই কাছামাছি হয়ে নিলয়ের সামনে কথা বলছে, সেখানে বাকিরা আর কি বা বলবে। রিফাত নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নিলয় মাথা নিচু করে বসে আছে। সোহাগ, নোমান, ফারাদ, জাহিদ আর বাকি রকি হাবার মতো চেয়ে আছে সেদিকে। রিফাত সবাইকে অবাক করে দিয়ে বলল, ভাই আপনি এখানে? রিফাতের কথায় নিলয় মুখ উঁচু করে তাকায়। রিফাত ভয়ে ভয়ে চুপসে যায় যেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রিফাত ওর পিছনে থাকা চেয়ার টেনে নিলয়ের পিছনে রাখলো। কেউ কোনো প্রশ্ন করছে না, কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। রিফাত নিলয়ের পিছনে চেয়ার রেখে এসে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসল। রিফাত বলল, ভাই আমাকে মাফ করে দেন, আপনি চেয়ারে বসেন, আমি জানি না আপনি এখানে, জানলে কখনো আপনার আশেপাশে যেতাম না। ওরা জানে না আপনি কে, জানলে ওরাও কখনো আপনার দিকে তাকানোর সাহস পেত না। আমাদেরকে মারবেন না প্লিজ। আরে ভাই, কি সমস্যা আপনার? এরকম একটা নাদান ছেলের কাছে আপনি মাপ চাচ্ছেন কেন? শালাকে একটা পাঞ্চ মারলে আর খুঁজে পাবে না কেউ, তার কাছে আপনি মাপ চাচ্ছেন? ওকে, আমি নোমান পুরো কথা শেষ করতে পারেনি। হঠাৎ করে সবাই শাট শাট করে দুটো গুলি চলার শব্দ শুনতে পেল। সবাই দেখে নোমান ছিটকে পড়েছে কিছুটা দূর। 9mm পিস্তলের দুটো গুলি কপালের ঠিক পয়েন্ট বরাবর চালানো হয়েছে। নোমানের কপাল থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রকি লাফ দিয়ে উঠল। বাকি ছেলেরা সাথে সাথেই রিফাতের মতো করে পিছনে যেয়ে বসে, যেমনটা বাহুবলী মুভির মধ্যে দেখা যায়, ঠিক যেন তেমন। তবে সেখান থেকে বাহুবলী আর এখানে আছে মাস্তান জগতের রাজা নিলয় দা মাস্তান কিলার। রকি ভয়ে নিলয়ের দিকে তাকাতে পারছে না, আর বাকিরা মাথা নিচু করে আছে। নিলয় চেয়ারে বসলো, এক হাত চেয়ারের এক পাশে দিয়ে রাখলো, ডান হাতে পিস্তল, পায়ের উপর পা তুলে দিলেও। মাস্তান জগতের ভয়ঙ্কর কিলার নিলয় বসে আছে। নিলয় সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। রিফাত নিজে এসে আগুন জ্বালিয়ে দিল। নিলয় সিগারেট জ্বালিয়ে উপরের দিকেই মুখ করে ধোঁয়া ছাড়তে থাকে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, একটাই দেশ, একটাই শহর, কয়েকশো লোক নিয়ে শুরু হয় তোদের রাজত্ব, কিন্তু আমার পুরো পৃথিবী কয়েকশো শহর নিয়ে নিলয় একাই সামনে থেকে রাজত্ব করে সবকিছুতে। এখানে এসেছি আমার ইচ্ছেতে, যেতে হলে আমি নিজে ইচ্ছায় যাব। এই নিলয় কখনো অন্যের কথা শোনেনি, এমনকি সে নিজে নিজেও কথা শুনে চলে না। ভাই আমাদেরকে মাফ করে দেন। নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, কিন্তু তুই আমার শত্রু না, এই জন্য তোকে মারবো না। তবে ভিপির কাজটা ঠিকঠাক ভাবে চলবি। তোদের ছেলেদের বলিস মানুষকে সম্মান দিতে। কিন্তু আমরা কেন তোর কথা শুনবো? আমি না কিছু বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? রিফাত ভাই, আপনার কি হয়েছে? এই আবুল মুরগা ছেলের সাথে, এই আবুল মুরগা ছেলের কাছে কি সেটা একটু। জাহিদ পুরো কথা শেষ করতে পারল না। হয়তো সে বলতে চাইছিল নিলয়ের মতো একটি ছেলের কাছে কেন এত ভয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু জাহিদকে পুরো কথা শেষ করার সুযোগ দেয় না নিলয়। জাহিদের বুকে গুলি এসে লাগে। জাহিদ কিছুটা দূরে ছিটকে পড়ল। জাহিদের লাশ দেখে সবাই ভয়ে চুপসে গেল। আর কেউ কোনো কথাই বলছে না, কথা বলার সাহস কারো হচ্ছে না। নিলয় বলল, আমি কে সেটা তোদের বস রিফাত ভালো করে জানে, তার থেকে সবাই শুনে নিস। আর হ্যাঁ, আজকের এই ঘটনা কিংবা এখন যা কিছু হয়েছে সবটা এই মুহূর্তে ভুলে যাবে। কেউ যদি এই ব্যাপারে ইশারাতেও বলে কিছু, তাহলে তাকে মেরে ফেলবো। কথা মাথায় রাখ। শুনে রাখ সবাই, এই নিলয় একবার যা বলে ঠিক সেটাই করে। কথাগুলো বলে নিলয় সেখান থেকে উঠে দাঁড়ালো। রিফাতের দিকে পিস্তল ফেলে দিয়ে সে ঘর থেকে বের হয়। রকি আর বসে না সেখানে, সেও দৌড়ে নিলয়ের পিছন পিছন বের হতে থাকে। রিফাত বসা থেকে উঠে দাঁড়ায়। সোহাগী সে ভয়ার্থ কণ্ঠে বলল, ভাই ওকে?
নিলয়, ওর জন্যই আমি আজ এখানে। ও না থাকলে আমি এত দূরে আসতে পারতাম না। প্রতি ক্ষমতাধর মানুষের পিছনে লিড দেওয়ার মতো কেউ না কেউ থাকে, আর সেটা হলো নিলয়। আমাকে লিড করে থাকে। তা নিলয়কে কে লিড দেয়? ওকে কেউ লিড দেয় না, ও একলাই চলে। কাউকে কেয়ার করার সময় নেই ওর। নিজ হাতে পুরো জগৎ বানিয়েছে, সেখানে কেবল ওরই রাজত্ব চলে। ও যেমন শান্ত, তার থেকে বেশি ভয়ঙ্কর। তোরা অনেক বড় ভুল করেছিস। আজ হোক বা কাল ও তোদেরকে মারবেই। তাই যদি পারিস শহর ছেড়ে চলে যা। রিফাতের কথা শুনে ওরা দুজন আরো ভয় পায়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। ওদিকে রকি নিলয়ের পেছন পেছন হাঁটছে। রকি ভাবছে, নিলয় তাহলে সাধারণ কেউ না, সে মাস্তান জগতের রাজা। কিন্তু ওই শহরে কি করছে? কেন এসেছে এখানে? শহরকে ধ্বংস করতে নাকি নিজের করে নিতে? কি চায় ও? রকি প্রশ্ন করার সাহস খুঁজে পাচ্ছে না। নিলয় পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে। নিলয় রাস্তার পাশে একটি পিলারের উপর বসলো। পিলারের গায়ে অবস্থান লেখা কুমিল্লা 250 কিলোমিটার। রকি সামনে এসে দাঁড়ালো। শা করে গাড়ি চলে যাচ্ছে মেইন রাস্তা দিয়ে। রকি আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি তাহলে সাধারণ কেউ না? হা হা, আমাকে তুই আপনি করে কেন বলছিস? আপনি তো সাধারণ কেউ না। অসাধারণ তো হতে চায় না। কেন এসেছিস তুই এখানে? জানতে পারবি সময় মতো। এখন চল, আর শোন, কাউকে কিছু বলবি না। এই ব্যাপারে নিশ্চিত থাক। ওরা দুজন হাঁটতে থাকে। কালো রাতের আধারে দুজন মানুষ অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। কেউ কারোর সাথে আর কথা বলছে না। নিলয় পরের দিন ক্যাম্পাসে আসে, বই হাতে নিয়ে বসে আছে। পাশে মাহি বসা, ফুল হাতে ওর। নিলয় প্রশ্ন করলো, মাহি, তোর পালিত মা বাবা তোকে আদর করে? পালিত বাবা একজন মাতাল, আমাকে দিয়াও কাজ করায়। মা যখন থাকে না, শয়তানটা আমার গায়েও হাত দেয়, জোর করতে চায় আমার উপর। রাগ হয় তখন খুব, তাই না? ইচ্ছে করে ওকে মেরে ফেলি। আচ্ছা, তোর ইচ্ছে একদিন পূরণ হবে। নিলয় কথাটা বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। কিছু দূর এগিয়ে যেতেই সেখানে নেহা আসতো। নেহা নিলয়কে দেখে অবাক হয়, কারণ রিফাত এ অবধি যাদেরকে ধরে নিয়ে গেছে তারা কখনো আর বেঁচে ফিরে আসেনি। নেহা এ ব্যাপারে প্রশ্ন করতেই যাবে, কিন্তু সেখানে রকি চলে আসে। রকি তাড়াতাড়ি বলা শুরু করে, নেহা, তুমি হয়তো ভাবছো কিভাবে আমরা এখনো জীবিত আছি। রিফাতের পা জড়িয়ে অনেক করে কান্না করেছিলাম। সে বলেছে ওর হয়ে কাজ করতে, তাই প্রয়োজনে বাঁচিয়ে রাখবে আমাদের। লজ্জা করো না? এত বড় হয়েও তোমরা একটা ছেলের কাছে কেঁদে কেঁদে মাপ চাইছো। যদি মেরে ও নাক ফাটিয়ে দিতে। যাই হোক, তুমি যাও, আমি নিলয়ের সাথে কথা আছে। ওকে, যাচ্ছি। রকি সেখান থেকে চলে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। রকির এমন আচরণ আর কথা নিলয় শুনে হাসছে। তবে নেহা এটাই সত্য বলে ধারণা করে নিয়েছে। রকি কিছু দূর যেয়ে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই ধরো এখন কি এটা? নোটস। একাডেমিক সপ্তাহে তো এক্সাম, তাই তোমাকে দিচ্ছি। লাগবে না। মানে তুমি তো নতুন, জানো না যে কেমন হবে এক্সাম। দরকার নাই, বললাম না। নিলয় ঝাড়ি দিয়ে কথাটা বলল। নেহার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়। নেহাও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়ের হাত ধরে ঘাসের উপর বসলো। নিলয় কিছু বলার আগেই নেহা বলল, কি তুমি? তোর বাসা কোথায়? এভাবে কেন কথা বলো? গম্ভীর কেন থাকো? এত ভাব নিয়ে চলো কেন? দেখতে খ্যাত, অথচ ভাবখানা দেখলে মনে হয় রাজকুমার। কে তুমি? নিলয় মুচকি হাসল। নেহার এমন প্রশ্ন শুনে নিলয় কিছুটা অবাক হলেও হাসি দিয়ে নিজেকে সামনে নিল। তবে বোকা দৃষ্টিতে তাকিয়ে নিলয় প্রশ্ন করল, কেন জানতে চাও না? কেন আমি কে? আমি জানতে চাই কারণ আমি দেখেছি তুমি কারোর সাথে মেশো না, কারোর সাথে কথা বলো না, শুধু রকির সাথে ছাড়া। তবে রকি যদি নিজ থেকে কথা বলে তবে তুমি ওর সাথে কথা বলো, তাই ভাবলাম। কি?
আমি জানি মানুষ প্রেমের ছ্যাঁকা খেয়ে এমন হয়ে যায়, তাই ভাবলাম তুমি হয়তো ছ্যাঁকা খেয়েছো। নেহার দিকে তাকিয়ে নিলয় আর নিজেকে সামলাতে পারল না, জোরে জোরে হেসে উঠল ও। বেশ কিছু সময় ধরে হাসল নিলয়, কিন্তু নেহাকে কিছুই না বলে সেখান থেকে উঠে চলে আসে। মনে মনে নিলয় বলে, কি বলে মেয়েটা, যাচ্ছে তাই? আমি নাকি প্রেমে ছ্যাঁকা খাবো? এটা কোন ধরনের কথা? নিলয় ক্লাসে এসে বসে। রকি আজ সামনের দিকে বসেছে। নিলয় খাতা আর কলম বের করে পড়াগুলো তৈরি করার চেষ্টা করলো। ঠিক তখনই নিলয় বুঝতে পারলো কে যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। মুখ তুলে তাকাতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে, হাতে একটি কাগজ। রাগী মুখে নেহা নিলয়ের দিকেই তাকাচ্ছে। নিলয় কি হয়েছে জানতে চাওয়ার আগেই নেহা বেশ ঝাড়ি দিয়ে জোর গলায় বলা শুরু করে, ছি নিলয়, তোমার কি ভালো ছেলে বলে মনে করেছি, আর তুমি কিনা সবার মতো আমাকে ভালোবাসি বলে দিলে। তোমার মতো খ্যাত ছেলে আর বেয়াদব ছেলে আর একটাও নেই। ভাবছিলাম তোমায় হেল্প করব, তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ করব, কিন্তু মানে কি? অনেক বেশি অবাক হয়ে বলল, কাগজে ভালোবাসি লিখে এসে এসে তোমার নাম দিয়ে আমাকে কাগজ ছুঁড়ে মেরে বলছো মানে কি? বেদব একটা, মন চাচ্ছে থাপ্পড় দিই। নিলয় আরো অবাক হয়। তাড়াতাড়ি নেহার হাত থেকে কাগজটা কেড়ে নিল। কাগজে লেখা, নেহা, তোমাকে অনেক ভালোবাসি। তোমার নিলয় তোমাকে ভালোবাসে অনেক বেশি। কাগজের এমন লেখা পড়ে নিলয় নিজে অবাক হয়। সে তো খাতা কলম বের করেছিল পড়া তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ করে নেহা এসে এমন কিছু বলবে তার জন্য নিলয় কেন ক্লাসের সবাই প্রস্তুত ছিল না। রকি বোকার মতো তাকাচ্ছে। নিলয় ঘুরে তাকায়। নেহার পিছনে বসা কয়েকটা ছেলে মুচকে হাসছে। নিলয় বুঝে যায় কাগজটা তাদের মধ্যে কেউ একজন ছুঁড়ে মেরেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, নেহার দিকে কাগজটা দিয়ে ভদ্রভাবে বলল, এই যে শুনুন, আমি কাগজ ছুঁড়ে মারিনি, আপনার পিছন থেকে কেউ একজন মেরেছে। ফাজলামো হচ্ছে। তোমার টেবিলে কাগজ কলম পড়ে আছে, লিখেছো তুমি আর মারছো অন্য কাউকে। শোনো, আজ মাফ করে দিলাম, নেক্সট টাইমে এমন কিছু দেখলে তোমার খবর আছে। নেহা নিলয়ের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল। নিলয় বেঞ্চের উপর একটা ছোট্ট করে খুশি দেয়। নিলয়ের মাথায় রাগ উঠিয়ে সে চলে গেল। নিলয়ের মন চাচ্ছে ওর ব্যাগ থেকে পিস্তলটা বের করে পেছনে থাকা ছেলেগুলোর কপালে শাট শাট করে গুলি করতে। এরপর নেহাকে মেরে সে চলে যাবে অন্যদিকে। কিন্তু পরক্ষণেই ওর আব্বুর কথা মনে পড়ে। আব্বুর কথা মনে পড়তেই চুপ হয়ে বসে পড়লো বেঞ্চে। কিন্তু ভালো লাগছে না ওর, তাই ক্লাস থেকে বের হয়ে চলে আসলো। আজ নিলয়ের আব্বুর মৃত্যুবার্ষিকী। মনে মনে তার আব্বুর শেষ কথা স্মরণ করার চেষ্টা করছে। ওর আব্বু তাকে বলেছিল, নিলয়, আমি জানি তুই রাগী, তাই রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখিস। মনে রাখিস, প্রকৃত বীর সেই যে তার রাগকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। কখনো হুটহাট করে রাগবি না। রাগ দেখানোটা খুব খারাপ। রাগের কারণ সব কিছু হারিয়ে যায়। মানুষকে ভালোবাসবি, তোর শত্রুকেও সবসময় ভালোবাসা দেখাবি। আমাদের সবার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও শত্রুদেরকে ভালোবাসতেন। ওনার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায়নি। ওনার দেখানো পথ অনুসরণ করিস আর নিজের খেয়াল রাখিস। আরেকটা কথা, সব শত্রু কিন্তু বন্ধু হয় না, আবার সব বন্ধুও বন্ধু না। মানুষকে চেনাটা বড়ই কঠিন। সহজে কাউকে চেনার চেষ্টাও করবি না, এতে তুই নিজে পস্তাবি। ভালো থাকিস। নিলয় ক্যাম্পাস থেকে বের হয়ে বাবার কথা ভাবতে ভাবতে সে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেয়ে দেখে একটা গাড়ির পাশে মাহি ফুল হাতে নিয়ে পড়ে আছে। গাড়ি থেকে একটা ছেলে নেমে মাহির গালে কয়েকটা চড় দিতে শুরু করলো। নিলয় দৌড়ে সেদিকে যায়। মাইকে ছেলেটা মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, রাস্তার মেয়ে, তোর সাহস কি করে হয় ময়লা হাতে আমার দামে স্যুটে হাত লাগাতে? তোর হাত আমি কেটে ফেলবো। নিলয় যে মাহিকে সেখান থেকে টেনে তোলে। ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ভাই, বাচ্চা মেয়েকে কেন মারছেন? হালার পো, তোকে কৈফিয়ত দিতে হবে? কে তুই? টোকাই নেতা নাকি? দেখতে তো সেটাই মনে হচ্ছে। এই টোকাইদের নেতা তুই? হালা, তুই আমার গায়ে হাত দিলি কেন? ছেলেটা কথা বলে নিলয়কে একটি ধাক্কা দেয়, কিন্তু নিলয় পড়ল না। সে কয়েক পা পিছিয়ে যায়। নিলয়ের দিকে ছেলেটা এগিয়ে আসে। নিলয় তাকে বাধা দিয়ে বলে, দেখুন ভাই, আপনি একটু বেশি রিয়াক্ট করছেন। এটা বাচ্চা মেয়েকে ফুল বিক্রি করতে গিয়েছে, আপনি এভাবে তাকে
মারতে পারেন না? ওই তোর সমস্যা কি? তোকে আমি এখানে মেরে ফেলবো, বুঝেছিস? চিনিস আমাকে? আপনার দামি কোটে অনেক দাম, তাই না? ওয়েট। নীলয় রাস্তার আশেপাশে তাকায়, কলার খসা পড়ে আছে। নীলয় সেটা তুলে নিয়ে ছেলেটার কোটের উপর ছুঁড়ে মারল। অনেকটাই ময়লা লেগে আছে। মাহি জোরে জোরে হাসে। ছেলেটা বলল, শালা শালা, তুই জানিস না কত বড় ভুল করেছিস তুই। এই প্রিন্সকে চিনিস না শালা? পরে চিনলেও হবে। নীলয় কথাটা বলে মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্স নামের ছেলেটা পকেট থেকে ফোন বের করলো। ওপাশ থেকে ফোন রিসিভ করতে প্রিন্স বলে, এক কুত্তার বাচ্চা লুজার আমার সাথে মিসবিহেভ করেছে। ওর ছবি তুলে নিয়েছি। শালাকে খুঁজে বের করে তুলে নিয়ে আয়। কুত্তার বাচ্চাকে বুঝাবো আমি কি জিনিস। সেটা একটা বাচ্চা মেয়েও থাকবে, সাথে একটা বাচ্চা মেয়েও থাকবে। যেভাবেই হোক, যখন খুশি ওকে তুলে নিয়ে আয়। প্রিন্স ছবি পাঠিয়ে দিল। ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল প্রিন্স। জানালা খুলে বাইরে দেখতে যাবে, তখনই মাহি আসে ফুল নিয়ে। প্রিন্স প্রথমে গালি দিয়ে ওঠে। মাহি আরো একবার ফুল দিতে যায়, কিন্তু প্রিন্স না শোনায়। হাত দিয়ে ডাকে প্রিন্সকে। আর তখনই প্রিন্স গাড়ি থেকে নেমে মাহিকে মারা শুরু করে।